বেলডাঙ্গা কাণ্ডে হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এনআইএর হাতে নথি হস্তান্তর করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল বেলডাঙ্গা কাণ্ডের কেস ডায়েরি হস্তান্তর নিয়ে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশই বহাল থাকবে। বেলডাঙ্গা কাণ্ডে ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল রাজ্য সরকারের আবেদন। হাইকোর্টের রায় কোনো রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টেই মামলা বিচারাধীন থাকবে বলে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। 31শে জানুয়ারি বেলডাঙ্গা কাণ্ডে তদন্তভার হাতে নেয় এনআইএ, কিন্তু মামলার কেস ডায়েরি হস্তান্তর নিয়ে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে ব্যাপক টানাপোড়েন শুরু হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এনআইএর হাতে নথি হস্তান্তর করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল বেলডাঙ্গা কাণ্ডের কেস ডায়েরি হস্তান্তর নিয়ে হাইকোর্টে যে নির্দেশ হয়েছে সেটাই বহাল থাকবে। এদিন সুপ্রিম কোর্টে শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইউএপিএ ধারায় মামলা রুজু হবে কিনা সেই আবেদনের শুনানি গ্রহণ না করে কলকাতা হাইকোর্ট নথি হস্তান্তরের নির্দেশিকা জারি করেছে। শুধুমাত্র এনআইএ রিপোর্টের ভিত্তিতে জারি করা হয়েছে নির্দেশিকা। তখন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কেস ডায়েরি না দেখে কি করে কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত গ্রহণ করবে, তাই নথি হস্তান্তরের নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছে না। এটা পুরো আদালতের বিষয়। সুপ্রিম কোর্ট এক্স্যাক্টলি কি রায় দিয়েছে সেই মতো দেখে পুলিশ প্রশাসন যারা আছেন তারা সেই মতো ব্যবস্থা নেবেন। এখন নির্বাচনী ঘন্টা বেজে গেছে, এখন এমসিসি চালু হয়ে গেছে, সুতরাং প্রশাসনের ব্যাপারে দলীয় স্তরে এই মুহূর্তে কোনো বার্তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমরা মনে করি যে এর পিছনে কে বা কারা আছে সেটা সামনে আসা উচিত, এবং আমরা মনে করি যে বিরোধী দলে বিজেপি কোথাও না কোথাও এর সঙ্গে বোধহয় সম্পৃক্ত বা সংযুক্ত আছে, সেটাও সামনে আসুক। বেলডাঙ্গায় যারা সন্ত্রাসবাদী কাজ করলো তাদের সাথে অন্য দেশের যোগাযোগ রয়েছে। এই কারণেই শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট ইনভেস্টিগেশন করার ভার এনআইএ এর উপর দিয়েছে। বেলডাঙ্গার যে দাঙ্গা, বেলডাঙ্গার যে হিংসা, তার পেছনে যে রাজ্য সরকারের পুরোপুরি মদদ আছে, এবং রাজ্য সরকারের পরিকল্পনাতেই বা তৃণমূল নেতাদের পরিকল্পনাতেই এই বেলডাঙ্গার নক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। ঝাড়খণ্ডে এক বাঙালি শ্রমিকের রহস্য মৃত্যু ও বিহারে এক শ্রমিকের আক্রান্ত হবার অভিযোগে 16 ও 17 জানুয়ারি বেলাগাম তাণ্ডব চলে বেলডাঙ্গায়। রাস্তা অবরোধ, রেল অবরোধ, ভাঙচুর, সংবাদ মাধ্যমের উপর হামলা, কিছুই বাদ যায়নি। কিন্তু মামলার কেস ডায়েরি হস্তান্তর নিয়ে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে ব্যাপক টানাপোড়েন শুরু হয়। এনআইএ স্পেশাল কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও এই মামলা গড়িয়েছে। কিন্তু বেলডাঙ্গা কাণ্ড নিয়ে বারবার আদালতে ধাক্কা খেতে হচ্ছে রাজ্য সরকারকে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, নির্বাচন পরিচালনার তোড়জোড়ও শুরু হয়ে গেছে, কিন্তু এখনো বাকি প্রায় 40 লক্ষ ভোটারের নাম রয়েছে বিবেচনাধীন তালিকায়। এই অবস্থায় কি সব বৈধ ভোটার নির্বাচনে অংশ নিতে পারবেন? এ নিয়ে একযোগে প্রশ্ন তুলছে শাসক বিরোধী সব দলই। আর কতদিন লাগবে এই 40 লক্ষের নিষ্পত্তি হতে? ভোট ঘোষণার পরও এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমার যেটা আছে ওপিনিয়ন আছে কি প্রায় আজকে 20 লাখ আজকে মধ্যে যেটা আছে নিষ্পত্তি হয়ে যাবে। আমরা চাইছি বৈধ ভোটার ভোট দিক, সে যে দলেরই হোক। যারা এখনো বাইরে আছে তাদের মধ্যে আমাদের প্রার্থী পদের লোকেরাও আছে। আর কবে, আর কতদিন লাগবে বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে? ভোট ঘোষণা হয়ে যাবার পর এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক যে হিসেব দিচ্ছেন তাতে এখনো বাকি প্রায় 40 লক্ষ মানুষের ভাগ্য নির্ধারণ। আমাদের 60,06,675 ভোটার্স অ্যাডজুডিকেশনে আছে। আমার যেটা আছে ওপিনিয়ন আছে কি প্রায় আজকে 20 লাখ আজকে মধ্যে যেটা আছে নিষ্পত্তি হয়ে যাবে। প্রায় 1/3 যারা আছে নিষ্পত্তি হয়ে যাবে। 705 অনারেবল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস অ্যাডজুডিকেশন করছেন, আর এক দিনে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ হচ্ছে। তো আজকে 20 লাখ মধ্যে যেটা হয়ে যাবে, আর আমরা সম্পূর্ণ চেষ্টা করছি কি তাড়াতাড়ি যেটা আছে নিষ্পত্তি হোক। প্রথম দফার ভোটের আগে কি ভাগ্য নির্ধারণের কাজ শেষ হবে, নাকি কোনো যোগ্য ভোটার হয়তো এবার ভোটই দিতে পারবেন না? এই নিয়ে সোমবারের সর্বদল বৈঠকে তুলকালাম হয়। জ্বলন্ত যে প্রশ্ন
সেটা হচ্ছে যে অ্যাডজুডিকেশনে যে লিস্ট রয়েছে 60 লক্ষ প্লাস, তাদের যে ভোটার তালিকাতে তাদের নাম দেখতে পাচ্ছে কিন্তু অ্যাডজুডিকেশন দেখছে তার উপরে দেয়া আছে, সেটা নিয়ে বিশেষভাবে চিন্তিত। এদিকে নির্বাচন শান্তিপূর্ণ করতে ত্রিস্তরীয় নজরদারির পাশাপাশি ওয়েবকাস্টিং এও বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। প্রত্যেক পুলিশ ডিস্ট্রিক্টে 2 জন পুলিশ অবজারভার থাকবে, এখানে অবজারভার দেবে, এক্সট্রা রাখবে, আর অবজারভার দেওয়া হবে, ডেডিকেটেড পুলিশ অফিসার দেওয়া হবে, ডেডিকেটেড প্রয়োজন হবে সিএপিএফ অফিসার দেওয়া হবে। বিচারকরা খেটেই চলেছেন, বিবেচনাও চলছে তো চলছেই। এর শেষ কবে? ভোটের আগে নাকি ভোটের পরও ভোটার নির্ধারণ চলবে? রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। 2021-এর নন্দীগ্রামের ভোটের লড়াই কি এবার ফিরছে ভবানীপুরে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করল বিজেপি। একই সঙ্গে নন্দীগ্রামেও প্রার্থী হয়েছেন শুভেন্দুই। তৃণমূল এখনও তালিকা প্রকাশ না করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ইঙ্গিত মিলেছে তিনি ভবানীপুরে প্রার্থী হবেন। শেষ পর্যন্ত 2 হেভিওয়েটের লড়াই হলে শেষ হাসি কে হাসবে? উত্তর মিলবে চৌঠা মে। 5 বছর বাদে কি ফের মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য? এবার কি কুরুক্ষেত্র ভবানীপুর? ভবানীপুরের বর্তমান বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই আসনেই এবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাহলে কি গতবারের নন্দীগ্রামের মতো এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী? বিজেপির প্রথম প্রার্থী তালিকাতেই ভবানীপুর ও নন্দীগ্রাম 2 আসনেই প্রার্থী হিসাবে নাম রয়েছে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় আবার না সিটটা চেঞ্জ করে দেখুন, শুভেন্দু ভয় মমতাদির এখন লেগে আছে, মমতাদি হয়তো সিটটাই চেঞ্জ করে দিতে পারেন, দেখুন। তৃণমূল এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ইতিমধ্যে ইঙ্গিত মিলেছে তিনি ভবানীপুর কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন। From Trinamool constituency, you have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhavanipur. Even there is a 1 vote. I believe that. I have that trust. এপ্রিল মাসের পরে আপনাকে ছামড়া মেয়েদের রাস্তায় থাকতে হবে। নন্দীগ্রামে হারিয়েছিলাম, ভবানীপুরে হারাবো, কথা দিয়ে গেলাম। কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টারকে এবারে এক্স চিফ মিনিস্টার বানাবো। 5 বছর আগের লড়াইয়ে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে জয়ী হন তিনি। এবার ভবানীপুরে কি হবে? শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই হলে শেষ হাসি কে হাসবে? 2 জায়গা থেকেই পরাজিত হতে চলেছেন। নন্দীগ্রাম থেকে নিশ্চিত পরাজয় জেনে সস্তা প্রচারের জন্য, যেহেতু ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র, তার সঙ্গে নাম জড়িয়ে থাকলে কিছুদিন প্রচারে থাকা যাবে, তো সেই কারণে এই 2টো জায়গা থেকে দাঁড়াবার কথা। রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, আর তার পরের দিনই প্রথম দফায় 144টি কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বিজেপি। তার মধ্যে সবথেকে বড় চমক ভবানীপুরে। 2 আসনে লড়ে শুভেন্দু অধিকারীর লাভ হবে না ক্ষতি? মমতা বন্দ্যোপাধ্যায়ও কি 2 আসনে লড়তে পারেন? নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ যায় 44,787 জনের নাম, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের ভোটারদের মধ্যে একটা বড় অংশ অবাঙালি। হেভিওয়েট লড়াই হলে শেষ অবধি কি হবে? নন্দীগ্রামের বদলা কি ভবানীপুরে নিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি নন্দীগ্রামের পুনরাবৃত্তি ভবানীপুরেও ঘটাবেন শুভেন্দু অধিকারী? নন্দীগ্রামে প্রথম দফায় ভোট, দ্বিতীয় দফায় ভবানীপুরে। 2 শিবিরে 2 হেভিওয়েট নেতা নেত্রী মুখোমুখি। হেভিওয়েট লড়াইয়ে দুজনেই একে অপরের ঘাঁটি সামলাতে ব্যস্ত থাকলে কার ক্ষতি হবে, কার লাভ? কে মাঠ জুড়ে খেলবেন, আর কে শুধু নিজের স্বার্থে? দীপক ঘোষ, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।